চ্যাপ্টার 1 ক্লাস 11 সেমিস্টার 2 কি কনসেপ্ট অফ পলিটিক্যাল থিওরি। আমাদের যে রাজনৈতিক যে তত্ত্বগুলো আছে তার হচ্ছে মূল ধারণা। প্রথমে আছে আইন বলতে কি বোঝো। আইন বলতে উইলসন যে সংখ্যাটা দিয়েছেন সেটা হচ্ছে আইন বলতে মানুষের সেই সব আচার আচরণ বা চিন্তাধারা সেই সব অংশকে বোঝাবে যেগুলো আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে আইন সমাজ স্বীকৃতি হয়েছে বলতে সরকার যেগুলোকে সুস্পষ্ট এবং সমর্থন করে সেগুলোকেই উইলসন আইন বলেছেন। তারপর আছে হল্যান্ড আইন বলতে কি বুঝিয়েছেন। হল্যান্ড আইন বলতে বুঝিয়েছেন যে সার্বভৌম মানুষের যে বাহ্যিক আচার আচরণগুলো যার উপর তোমার হচ্ছে রাজনৈতিক কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করবে এবং যেসব নিয়ম কানুন প্রয়োগ করবে তাকেই আইন বলা হয়েছে। আইনকে তোমার দুটি অর্থে ভাগ করা যায়, একটা ব্যাপক অর্থে একটা সংকীর্ণ অর্থে ভাগ করা যায়। তো প্রথম আছে ব্যাপক অর্থে আইন বলতে কি বোঝো। রাষ্ট্রবিজ্ঞান অন্যতম আলোচনার বিষয় হচ্ছে তোমার আইন। ব্যাপক অর্থে এবং সংকীর্ণ অর্থে উভয় অর্থে আইন শব্দটিকে ব্যবহার করা যায়। তো ব্যাপক অর্থে আইন বলতে সামাজিক আইন, নৈতিক আইন, ধর্মীয় আইন, প্রাকৃতিক আইন ইত্যাদি আইনকে বোঝায়। তারপর আছে সংকীর্ণ অর্থে আইন বলতে কি বোঝো। রাষ্ট্রবিজ্ঞানে যে ব্যাপক অর্থে আইনটা ব্যবহার করা হয়েছে সেটা শব্দটি সঠিকভাবে প্রযুক্ত হয় না এই সমাজ জীবনে যে ব্যক্তি আছে তার উপর বা নাগরিক আছে তার উপর। কারণ মানুষের যে রাজনৈতিক কার্যকলাপ, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক যে প্রতিষ্ঠান, এগুলি তোমার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হিসাবে সংকীর্ণ অর্থে আইনকে ব্যবহার করা হয়েছে। পরের কোয়েশ্চেন, নৈতিক আইন কাকে বলে। নৈতিক আইন এটা হচ্ছে তোমাদের সেকেন্ড 5 নম্বর চ্যাপ্টারে নৈতিক অধিকার সম্পর্কে পড়ানো হয়েছিল। এইখানে তোমার হচ্ছে নৈতিক আইন। নৈতিক আইন বলতে সেই সব আইনকে বোঝাবে যা মানুষের আচার আচরণ, ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত প্রভৃতিকে তোমার বোঝাবে এবং সেই সব বিষয়ে সামাজিক উদ্দেশ্যে সাধনের জন্য যেসব নিয়ম কানুন সৃষ্টি করা হয়েছে সেগুলোকে তোমার নৈতিক আইন বলা হবে। বার্কার, পরে কোশ্চেন, বার্কার ন্যায়ের কোন সংজ্ঞা প্রদান করেছেন। এগুলো সবই সংজ্ঞা, এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। বার্কারের মতে রাষ্ট্রের সঙ্গে মানব সম্পর্কে সুবিন্যস্ত করার যে নীতি তাই হলো ন্যায়। এই কারণে ন্যায়ের শাসন অক্ষুণ্ণ রাখা রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য। ন্যায়ভিত্তিক সমাজে স্বার্থের রাষ্ট্রীয় আইনকে মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত করার দায়িত্ব দরকার বলে তিনি মনে করেছেন। এটা বার্কার হচ্ছে তার আইন ন্যায় সম্পর্কে সংজ্ঞা প্রদান করেছে। ন্যায় বলতে সকলেই সমান। পরে সাথে দায়ের কোশ্চেন আছে, মার্কস ও অ্যাঙ্গেলস আইন বলতে কি বুঝিয়েছেন। মার্কস ও অ্যাঙ্গেলস মন্তব্য করেছেন যে যেসব ব্যক্তি শাসন করে কেবল তার রাষ্ট্রের মাধ্যমে নিজের ক্ষমতাকে সংরক্ষিত করে না, তার নিজেদের ইচ্ছাকেই সার্বজনীন ইচ্ছা হিসাবে গণ্য করে বা রাষ্ট্রীয় ইচ্ছাকে আইন হিসাবে প্রতিষ্ঠা করে। পরে কোশ্চেন, সরকারি এবং বেসরকারি আইন বলতে কি বোঝো। রাষ্ট্র বা রাষ্ট্রের সঙ্গে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যুক্ত হয় তাকে হচ্ছে সরকারি আইন বলা হয়। রাষ্ট্র বা রাষ্ট্রের সঙ্গে তোমার সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের যে প্রযুক্ত হয় এমন নয়, এমন আইনকে বেসরকারি আইন বলা হয়েছে। মানে রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির বা প্রতিষ্ঠানের যে প্রযুক্ত হয় তাকে হচ্ছে সরকারি আইন। আবার যেসব আইনের মধ্যে তোমার হচ্ছে রাষ্ট্রের সঙ্গে ব্যক্তি বা প্রতিষ্ঠানের যুক্ত হয় না তাকে বলা হবে তোমার বেসরকারি আইন। সাংবিধানিক আইন বলতে কি হবে। সাংবিধানিক আইন বলতে তোমার হচ্ছে অধ্যাপক গিলখ্রিস্ট বলেছেন যে যেসব নীতির উপর সরকার দাঁড়িয়ে থাকে সেগুলো যখন সাংবিধানিক, সেগুলোকে তোমার সাংবিধানিক আইন বলা হবে। এই সাংবিধানিক আইন তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছো যে সাংবিধানিক যে আইনটা সেটা হচ্ছে দু প্রকার হতে পারে, একটা লিখিত হতে পারে আবার একটা অলিখিত হতে পারে।
পরে কোয়েশ্চেন, প্রশাসনিক আইন বলতে কি বোঝো? অধ্যাপক ডাইসি প্রশাসনিক আইনের সংজ্ঞা দিয়েছেন। প্রশাসন হলো এমন একটা জিনিস যেগুলো কতগুলি নিয়মের সমষ্টি, যেগুলি তোমার হচ্ছে ব্যক্তি নাগরিকের সঙ্গে প্রশাসন প্রশাসন যে আছে তার কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করবে। এটা উদাহরণ দিতে গিয়ে বলা হয় যে ফ্রান্সে যে তোমার প্রশাসনিক আইন আছে, সেই প্রশাসনিক আইন ব্যবহার করতে গিয়ে প্রশাসন যদি তার ক্ষমতার অপব্যবহার করে, তার নাগরিককে একটা বিশেষ অধিকার দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, মানে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নাগরিক হাতে একটা অধিকার প্রদান করা হয়েছে। তারপর আছে ফৌজদারি আইন বলতে কি বোঝো? সরকারি আইন, যেমন সরকারি আইনের হচ্ছে তৃতীয় নম্বর ধরন হচ্ছে ফৌজদারি আইন। সমাজে যেসব বিশৃঙ্খলা প্রতিষ্ঠা হয়, নাগরিক জীবন নিরাপত্তা প্রদান করার জন্য, অপরাধীদের যে দণ্ড দেওয়ার জন্য যেসব আইনগুলো প্রযুক্ত করা হয় তাকে বলা হয় তোমার ফৌজদারি আইন। রাষ্ট্রীয় আইনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। জাতীয় আইন অর্থাৎ রাষ্ট্রীয় আইনকে তোমার হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সরকারি আইন, একটা বেসরকারি আইন। সরকারি আইন এবং বেসরকারি আইনের সংজ্ঞা আগে বলা হয়েছে। আইনের প্রকৃতি সম্পর্কে বার্কারের অভিমত কি? আইনের কেবল রাষ্ট্র কর্তৃক ঘোষিত বা প্রযুক্ত হলেই যে কোনো আইনকে আদর্শ আইন বলা যাবে এমনটা নয় বলে বার্কার মন্তব্য করেছেন। তবে আইনের মধ্যে যদি বৈধতা এবং হচ্ছে নৈতিক মূল্য থাকে তবে সেটাকে আইন বলা যাবে। বৈধতা জিনিসটা কি? বৈধতা জিনিসটা হচ্ছে সার্বভৌম শক্তির অধিকারী রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অনুমোদন বা সমর্থনকে বোঝায়। যখন আইনের পেছনে যখন হচ্ছে সার্বভৌম শক্তির সমর্থন থাকবে বা অনুমোদন থাকবে তখন তাকে বলা হবে তোমার হচ্ছে বৈধতা। আবার সামাজিক ন্যায়নীতির উপর ভিত্তি করে যে আইন প্রতিষ্ঠা হয়, সামাজিক ন্যায়নীতির উপর প্রতিষ্ঠা করে যখন কোনো আইন প্রতিষ্ঠা হবে তখন তার পিছনে মূল্য, নৈতিক মূল্য থাকবে। এই নৈতিক মূল্য এবং বৈধতার মিশ্রণে তৈরি হবে তোমার এই আইন, যেটা বার্কারের অভিমত। আইনকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? আইনকে তোমার হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সময় বিভিন্ন রকমের আইনের ভাগ করেছেন, কোনোদিন এক ঐক্যমতে পৌঁছাতে তারা পারেনি। কেউ কেউ আবার আইনকে তোমার তিনটা ভাগ করেছে। একটা হচ্ছে প্রাকৃতিক আইন, দুই নম্বর হচ্ছে জাতীয় রাষ্ট্রীয় আইন, তিনি হচ্ছে আন্তর্জাতিক আইন। পরে কোয়েশ্চেন 15 দাগের, সরকারি আইনকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? সরকারি আইনকে তোমার হচ্ছে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা সাংবিধানিক আইন, একটা প্রশাসনিক আইন, তিন নম্বর হচ্ছে ফৌজদারি আইন। চলে আছে সরকারি আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো? সরকারি আন্তর্জাতিক আইন বলতে সেই সব নিয়মকানুনকে বোঝাবে যা হচ্ছে আন্তঃরাষ্ট্র, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে সম্পর্ক, আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান বা সংস্থা আছে তার কার্যকলাপ, তার পারস্পরিক যে সম্পর্ক এবং তাদের রাষ্ট্র এবং ব্যক্তির সঙ্গে যে সম্পর্ককে নিয়ন্ত্রণ করার জন্য যেসব আইনের প্রয়োজন হয় তাকে বলা হবে তোমার সরকারি আইন। তোমার এই সরকারি আন্তর্জাতিক আইনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সরকারি আন্তর্জাতিক আইনকে তোমার হচ্ছে ভাগ করা হয়েছে তোমার তিনটি ভাগে: শান্তি সংক্রান্ত আইন, যুদ্ধ সংক্রান্ত আইন এবং নিরপেক্ষ সংক্রান্ত আইন। বেসরকারি আইন বলতে কি বোঝো? কোনো ব্যক্তি তার অধিকার বা স্বার্থকে কেন্দ্র করে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে বিরোধ বাঁধলে তা নিষ্পত্তি করার জন্য বা তা শেষ করার জন্য, তা মীমাংসা করার জন্য যেসব আইনগুলো প্রযুক্ত করা হয় সেটাকে তোমার বলা হবে বেসরকারি আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইনকে কয়টি ভাগে ভাগ করা যায়? আন্তর্জাতিক আইনকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা সরকারি আন্তর্জাতিক আইন আর হচ্ছে বেসরকারি আন্তর্জাতিক আইন। এ দুটো সংজ্ঞা আগে বলা হয়েছে। আন্তর্জাতিক আইনকে কারা আইন বলে স্বীকার করেন, মানে আন্তর্জাতিক আইনকে আইন বলে স্বীকার করেছেন বা আন্তর্জাতিক আইন একটা আইন পদবাচ্য বলে স্বীকার করেছেন বা দাবি করেছেন, তারা হচ্ছে হেনরি মেইন, স্যাভিনি প্রমুখ ঐতিহাসিকগণ এবং হল, লরেন্স, ওপেনহাইমার, বিয়ারলি, ফেনউইক, কেলসেন প্রমুখ আন্তর্জাতিক আইনবিদ। বা 21-এ আছে আন্তর্জাতিক আইনকে আইন বলে কারা স্বীকার করেন না
বা আন্তর্জাতিক আইনকে কারা আইন বলতে অস্বীকার করেছেন, মানে আন্তর্জাতিক আইন পদবাচ্য নয় বলে মনে করছেন কারা? প্রথম আছে হবস, এটা হবস লেখা আছে, এটা হবস, হ ব দন্তেশ্ব, অস্টিন, হল্যান্ড, সালসবেরি প্রমুখ আইন বিশ্লেষণমূলক মতবাদের প্রবক্তারা আন্তর্জাতিক আইনকে আদৌ তারা আইন বলে মান্য করেন না। বাইশে দাগের কোয়েশ্চেন, এ থিওরি অফ জাস্টিস কে কবে প্রকাশ করেন? ন্যায় উদারনৈতিকবাদের প্রধান প্রবক্তা তোমার হচ্ছে জন রলস, 1971 খ্রিস্টাব্দে তোমার হচ্ছে এ থিওরি অফ জাস্টিস গ্রন্থটি বিশ্লেষণ করেছেন এবং তোমার উদারনীতিবাদের একটা নতুন ধারণার অবতারণ করেছেন। পরে কোয়েশ্চেন 23 দাগের, আইনের উৎসগুলি কি কি? এগুলো কিন্তু 2 নম্বরের কোয়েশ্চেন, এগুলো পড়তে পারে। আইন কিন্তু হঠাৎ করেই মানে রাষ্ট্রশক্তির দ্বারা গড়ে ওঠেনি। এই গড়ে ওঠার পিছনে কয়েকটা উৎস লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে 1 নম্বরে কি প্রথা আছে, ধর্ম, আদালতের সিদ্ধান্ত, আইনসভা, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায় নীতি। এখানে একটা কোশ্চেন হয় যে আইনের প্রাচীনতম উৎস কি? আইনের প্রাচীনতম উৎস হচ্ছে তোমার প্রথা আর ধর্ম। তারপরে কোশ্চেন 24 দাগের, আইনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আইনের কয়েকটি বৈশিষ্ট্য হলো, যেমন 1 নম্বরে আছে, আইন বলতে এমন একটি কতগুলো নিয়মকানুনকে বোঝায় যা সকলে মেনে চলে। আইন সবাইকে মেনে চলতে হয়। আইন মানুষের বাহ্যিক আচার আচরণ সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। আইন সার্বজনীন, সবার জন্য প্রযুক্ত হয়। আইন সার্বভৌম শক্তি দ্বারা প্রযুক্ত হয়। আইন সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট। পরে কোশ্চেন 25 দাগে, আইন ও নৈতিক বিধির মধ্যে দুটি পার্থক্য। আইন এবং নৈতিক বিধির মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে আইন সবসময় সুসংবদ্ধ এবং সুস্পষ্ট। আইন একটু বললাম আইনি যে বৈশিষ্ট্যগুলো, আইন যে সুস্পষ্ট সুনির্দিষ্ট, কিন্তু বিধি বোধ সেগুলো কিন্তু সুস্পষ্ট বা সুনির্দিষ্ট নয়। কারণ নৈতিক বিধির সঙ্গে মানসিক অনুভূতি, উচিত অনুচিত, মননশীলতা, মানুষের চিন্তা ভাবনা এগুলো জড়িত থাকে। 2 নম্বর হচ্ছে আইন সার্বজনীন বিষয়। আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয়, কারণ সার্বভৌম শক্তি সকল মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য এই আইন প্রণয়ন করা হয়। মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য এই আইনগুলোকে প্রণয়ন করা হয়। অন্যদিকে নৈতিক বিধি সার্বজনীন নয়, এটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। নৈতিক বিধি সঙ্গে মানুষের ব্যক্তিগত বিবেকবোধ জড়িত থাকে। 5 নম্বর অধ্যায়ে যেটা পড়ছিলাম নৈতিক অধিকার কাকে বলে, সেখানে বলছিলাম বিবেকের দংশন কথাটা বলছিলাম, বিবেকবোধের কথা বলছিলাম। এখানেও একই ব্যাপার, ব্যক্তির বিবেকবোধের সঙ্গে বিষয়টা জড়িত থাকে। আচ্ছা, সমস্ত ইউনিটের মানে যতগুলো হচ্ছে ভিডিও আছে, সব ভিডিওগুলোর হচ্ছে তোমার ডেসক্রিপশনে 2 মার্কের যে ইংলিশ, এইগুলারই তোমার হচ্ছে ইংলিশ করে দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে, সেটা প্রয়োজনে ডাউনলোড করতে পারো। আমার মনে হয় এগুলো তোমাদের কাজে লাগবে, উপকারে লাগবে। ঠিক আছে, তোমাদের জন্য এই কিঞ্চিত প্রয়াস।